নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি তোমরা খুব ভালো আছো। হ্যাঁ, তবে আমি কিন্তু খুব ভালো নেই। আজকে ঘটনার প্রথমে তোমাদের নিয়মিত যারা দর্শক বন্ধুরা আছো তোমাদেরকে বলবো, জাস্ট 3টে মিনিট আমাকে একটু সময় দাও, আমি দুটো কথা বলবো। কারণ গতকাল আমি একটি ঘটনা তোমাদের শেয়ার করেছিলাম। তোমরা সেই ঘটনাটা ঠিকমতো কেউ শুনুনি। হ্যাঁ, কেউ শুনুনি বলাটাও ভুল হবে, অনেকেই শুনেছো কিন্তু বুঝুনি। প্রথমে আমি সেই বিষয় নিয়ে দুটো কথা বলবো, তারপর আমরা আমাদের ঘটনায় যাব। আজকে যারা ক্যামেরার ওপার থেকে তোমরা শুনছো, আমাকে দেখছো, তোমাদের উদ্দেশ্যে আমি বলি, আমার কিন্তু কোনো পলিটিক্যাল কন্টেন্ট ক্রিয়েটার আমি না, এটা আমার কোনো পলিটিক্যাল পার্টির চ্যানেল না। প্রথমে বললাম, তারপর বলি, আমি কিন্তু কোনো বিষয় নিয়ে সমালোচনা করি না। আমাদের আরজিকর হসপিটালের যে তিলোত্তমা আমাদের কাছ দিয়ে চলে গেছেন, ওনাকে হত্যা করা হয়েছে, আমরা সবাই জানি এটা। তো আমি একটাই কথা সেদিনকে তোমাদের বোঝাতে চেয়েছিলাম। তোমরা অনেকেই যারা আগে থেকে আমাকে প্রায় ফলো করো, অনেকেই তোমরা কমেন্টস করো ভূত পেত আত্মা এসব কিছু হয় না। আমি তোমাদের বলেছি ভগবান যেরকম আছেন আত্মাও আছেন। ভূত মানে ভয়, ভূত মানে সেরকম আমরা যেটা বলি ভূত ভূত বলতে ভয়, সেটা হচ্ছে ভূত নাম দিই। অ্যাকচুয়ালি আত্মা সেটা থাকে, শরীর চলে যায়, আত্মাটা থাকে। আমি কিন্তু তোমাদের সেই দিন যে ভয়েসটা শুনিয়েছিলাম, তোমরা অনেকে বলেছো ফেক, কেউ বলেছো দিদি তুমি নিজে বানিয়েছো। না, তোমরা নিশ্চয়ই টিভি বা সোশ্যাল মিডিয়া তোমরা দেখো না, জানি না তোমরা ফোনে কি দেখো, সেটা তোমাদের ব্যাপার, তোমরা দেখে নেবে। অনেকেই কিন্তু ওখানে কমেন্টস করেছে যে হ্যাঁ এই ভয়েসটা আমরা আগেই শুনেছি। আমিও কিন্তু ভয়েসটা শুনেছি, আমাকে একজন ভিউয়ার্স পাঠিয়েছে। আমি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার, আমি রিয়েল হরর স্টোরি তোমাদের সামনে প্রেজেন্ট করি। তোমরা আমাকে সেগুলো পাঠাও, আমি তোমাদেরকে বলি। যেহেতু এত বড় একটা আরজিকর হসপিটাল নিয়ে একটা ঘটনা ঘটে গেছে, আমাকে সবাই বলেছে দিদি ভাই তুমি কেন কিছু বলছো না। আমি এই বিষয় নিয়ে কিন্তু কিছু বলতে চাইনি। আর অনেকেরই মতো ছাড়ে আমি যে রাতের বেলা জাস্টিসের জন্য বেরিয়েছি বা আমি কতটা কি করছি, সেটা আমার এই প্রফেশন থেকে বাইরে। জাস্টিসের জন্য যদি আমি আওয়াজ তুলি, তার জন্য কিন্তু এখান থেকে আলাদা। আমি কিন্তু নিয়ে এসে ফেসবুক বা আমার ইউটিউবে পোস্ট করিনি যে দেখো রাতের বেলা মোমবাতি হাতে নিয়ে আমি রাস্তায় ঘুরেছি। আমি কিন্তু সেই কথাটা এখানে বলেছি। যারা করেছো, যারা করছো আমরা সবাই দেখছি, শুধু আমি না, আমরা সবাই দেখছি ফেসবুকে পোস্ট, সব জায়গায় ইউটিউবে দেখাচ্ছে বেরিয়েছি। আমি কিন্তু সেগুলো দেখাইনি, কারণ আমার কিন্তু কন্টেন্ট ওনাকে নিয়ে না, তিলোত্তমাকে নিয়ে আমার কন্টেন্ট না। তোমরা যারা বোঝোনি আমি তাদের উদ্দেশ্যে কথাগুলো বলছি। এখানে শুধু ভয়েসটা দিয়ে বলা হয়েছিল যে দুজন কর্মরত আরজিকর হসপিটালের দুজন কথোপকথন করছে যে আমাদের ভয় লাগছে, আমাদের ওখানে ভয় লাগছে। যেই ঘটনাটা ঘটেছে নৃশংস একটা হত্যা, সেটা হচ্ছে 4 তলায়, আমরা 2 তলায় কাজ করছি, তবুও ভয় লাগছে, যেন মনে হচ্ছে আমাদের তিলোত্তমার আত্মা চারপাশে ঘুরে বেড়াচ্ছে। শুধু এইটুকুনি পার্ট আমার ওখানে শেষ। তারপর যেই ঘটনাগুলো আমি শুনিয়েছি হসপিটাল রিলেট, সেগুলো কিন্তু আমাকে যারা শেয়ার করেছে সেগুলো তোমাদের শুনিয়েছি। কিন্তু তোমরা এতটাই বুদ্ধিমান, আমি কি বলবো, তোমরা সেগুলোকে অন্য জিনিস করে দিয়েছো। যারা যারা নেগেটিভ কমেন্টস করেছো, তারা যদি আজকে এই ঘটনাটা শোনো যেটা আমি শেয়ার করছি, তাহলে তোমরা দ্বিতীয়বার আবার গিয়ে চ্যানেলে আছে ঘটনাটা, গিয়ে তোমরা শুনে নেবে প্রপার আমি কি বলেছি। আর হ্যাঁ, আমি এইটাও বলেছি শেষে যে সত্যি লজ্জা লাগে আমার দেখে আজকে একজন তিলোত্তমা ডাক্তার, যিনি অনেস্ট ছিলেন, যিনি মানুষের জন্য করছিলেন, তাকে করতে দেওয়া হয়নি, তাকে দাবিয়ে দেওয়া হয়েছে, তাকে হত্যা করা হয়েছে। বারবার করে আমিও তোমাদের বলেছি, শুধু একটাই কথা বলেছি, এই যে প্রতিবাদ, এই যে আন্দোলন যেটা হচ্ছে, সেটা যেন একদিনের, এক সপ্তাহ, এক মাসের না হয়। এর আগেও অনেক হয়েছে, আমরা সুশান্ত সিং রাজপুতকেও দেখেছি, জাস্টিস ফর সুশান্ত আমরাও বলেছি, এখনো পর্যন্ত সেই রায় বা সেই অপরাধী ধরা পড়লো না। আমরা সবাই জানি সেইটা। আমি কিন্তু সেই কারণে বলেছি যে এই যে প্রতিবাদটা যে তোমরা করছো, মানে আমিও করছি, তোমাদের উদ্দেশ্যে বলছি যারা তোমরা অনেক বড় বড় কথা বলেছো, তো তাই বলছি যে এই যে প্রতিবাদটা যেন এই তিলোত্তমা পর্যন্ত সীমিত না থাকে। আমি কিন্তু সেইখানে বলেছি, তোমরা শুনে নিতে পারো। পুরো যারা ঘটনাটা শুনেছো তারা
বুঝতে পেরেছো। যারা শোনোনি তারা যা মুখে এসছে তোমরা কমেন্টস করেছো। আমি যদি পয়সা ইনকাম করতে আসতাম তাহলে পারে না, আমাদের যে তিলোত্তমা মারা গেছে তোমরা ভালো করে জানো, আজকে 10 দিন প্রায় হতে যাচ্ছে। তো আমি ওই প্রথম দিন থেকে না একটা একটা করে কন্টেন্ট বানাতাম, পয়সার লোভে না এখানে আমি কন্টেন্ট বানাতে আসিনি। যারা বলছো তারা সবকিছু ভেবে চিন্তে একটা মানুষকে অপবাদ দাও, কারণ তোমরা একটা মেয়ের জন্য জাস্টিস চাইছো, এইদিকে একটা মেয়ের ভিডিও না বুঝে তোমরা এত বড় বড় কমেন্টস করছো। যারা করেছো নেগেটিভ কমেন্টস তাদের বলছি, যদি কমেন্টস করতে হয় ইউটিউব ভাইরাল তোলপাড়, গিয়ে দেখো মেয়েটি আমাদের তিলোত্তমা ডক্টর যিনি হত্যা হয়েছেন তার কি কি ফটো ফুটেজ নিয়ে রিলস বানাচ্ছে, শর্টস বানাচ্ছে, ভিডিও বানাচ্ছে, সেগুলো গিয়ে প্রোটেক্ট করো, সেগুলোকে গিয়ে, আমাকে না। ঠিক আছে, বোঝাতে পারলাম? ওগুলো না চোখে দেখা যাচ্ছে না, খুব কষ্ট হচ্ছে দেখে। চারিপাশে কামড়ানোর রকম একটা জলঝল করছে একটা মেয়ের মুখ, মুখ ফেটে ঠোঁটের পাশ থেকে রক্ত বেরোচ্ছে, কিভাবে মেয়েটা পড়ে আছে সেই দৃশ্যগুলো তোমাদের খুব ভালো লাগছে না, খুব ভালো উপভোগ করছো, কারণ ওখানে গিয়ে কমেন্টগুলো করতে পারছো না, চ্যানেলে রিপোর্ট মারতে পারছো না, এখানে এসে অনেক বড় বড় কথা, তাই তো? যাই হোক, তোমাদের বুঝিয়ে দিলাম যে পুরো বিষয় না জেনে না শুনে কাউকে আর কমেন্টস করবে না, শুধু আমার বলে না, কাউকে না। কি বিষয় আগে ঘটনাটা বানিয়েছি শুনবে। আমি একটা কথা বারবার বলেছি, প্রতিবাদ হোক সব সময়, প্রতিটা মুহূর্তে, প্রতিটা জায়গায়, প্রতিটা সময়, একটা নিয়ে না। আজকে এটা জানি না কি হবে, আমরা সবাই অপেক্ষা করে আছি যে আসল দোষী সে যেন সাজা পায়, আমাদের সামনে আসে, আমরা যেন চোখে দেখতে পারি যে এরকম কারা করেছে। এটা তো একজনের না, আমরা সবাই জানি যে এগুলো কারা কারা কতজনে করতে পারে, আমাদের ধারণা আছে, কিন্তু আমরা অসহায়, আমরা কিছু করতে পারছি না। আমি শুধু বলেছি আমি ট্রেনে, বাসে, মেট্রোয় যাতায়াত করি, রাস্তাঘাটে না ওরকম অনেক দেখি মেয়েদের সাথে কি হয়। ঠিক আছে, মেয়েদের কেন, ছেলেদের সাথেও হয়, গায়ে পেতে ঝগড়া, মানসিকভাবে তাকে অত্যাচার করা, মেয়েদের গায়ে হাত দেওয়া, সেখানে কিন্তু কেউ গিয়ে বলে না। তোমরাই তো থাকো, যারা আজকে পথে নেমেছো তোমরাই তো থাকো, কই এতদিন তো দেখিনি কাউকে গিয়ে বলতে, এই কেন করছো তুমি এরকম, কেন মেয়েটাকে এরকম করে হ্যারেস করছো। সেই কথা আমি সেদিন বলেছি, যেন প্রতিবাদটা এরকমই হয়, আজকের একদিনের, এক মাসের না, যেন এটা চলতেই থাকে। যখনই যেখানে রাস্তাঘাটে, বাসে, ট্রেনে, মেট্রোয়, যেখানেই দেখবে, ছেলে হোক মেয়ে, উভয়ের জন্যই বলছি যে কোনো রকম নোংরামি হচ্ছে সেখানে আওয়াজ তুলতে। আর আমাকেই তোমরা বানিয়ে দিয়েছো কি চটি চাটা, আজব লাগে তোমাদের, তোমরা শিক্ষিত সমাজের সব বসবাসকারী, আর কি বলবো। যাই হোক, খুব খারাপ লাগলে আবার তোমরা কমেন্টস করতে বসো, আমি কমেন্টসের আর রিপ্লাই দেবও না তোমাদের, আর এই বিষয় নিয়ে আমি কোনো ঘটনা বানাবো না, কারণ আমাকে আমার ভিউয়ার্সরা বলেছিল, তার জন্য আমি করেছিলাম। যাই হোক, তো চলো আমরা এবার আমাদের ঘটনায় যাই। আচ্ছা, তোমরা অনেকদিন ধরে বলছিলে দিদি ভাই একটা লাশ কাটা ঘরের ঘটনা শোনাও, লাশ কাটা ঘর। তো দেখো, আমি তোমাদের আগেও বলেছি যে যদি আমার কাছে লাশ কাটা ঘরের ঘটনা না আসে আমি সেগুলো কোথা দিয়ে তোমাদেরকে শোনাবো। তবে হ্যাঁ, আজকে তোমাদের লাশ কাটা ঘরের একটা ঘটনা শোনাবো, তবে খুব ছোট্ট। সবাইকে বলবো প্রত্যেক দিনের মতো একটা করে লাইক করে দাও, যারা এখনো পর্যন্ত চ্যানেলটাকে ভালোবেসে সাবস্ক্রাইব করোনি করে নাও। এবার চলো আমরা ঘটনায় যাই। আচ্ছা, অনুপমা রায় আমাদের এক বোন ঘটনাটা পাঠায়। অনুপমা বলে, দিদি ভাই আমার বাড়ি হচ্ছে মেদিনীপুর, আমি অনেক কিছু জীবনে ফেস করেছি, অনেক কিছু আজও করছি। শুধু এই না যে আমি জীবনে অনেক কিছু ফেস করেছি, আমি আজও ফেস করছি। আজকে কিছু ঘটনা আগে আমি শোনাবো। আমাদের অনুপমার যেরকম ভাবে ঘটনাটা শেয়ার করে ঠিক সেরকম ভাবে তোমাদের কাছে আজকে তুলে ধরবো। দিদি ভাই, আমি ছোটবেলা থেকে অনেক ভৌতিক ঘটনার সম্মুখীন হয়েছি ছোটবেলা দিয়ে, কিন্তু যখন আমি প্রথম আমার সাথে একটার পর একটা ঘটনা ঘটে, আমি যখন বাড়িতে বলতাম, আমার বাড়িতে আমার বাবা, আমার মা, আমার দাদা কেউ বিশ্বাস করতো না। সবাই আমাকে একটা সময় হাস্যকর করে তোলে, বলে যত ঘটনা কি তোর সাথেই ঘটে। আমি কাউকে বলে বোঝাতে পারতাম না। আসলে আমি ছোটবেলায় একটা সময় আমার দাদার সাথে সাইকেলে করে
আমাদের ওখানে একটা শ্মশান আছে, সেই শ্মশানে ঘুরতে গেছিলাম। আমাদের অনুপমা বোন বলে, দিদিভাই যেদিনকে আমি যাই সেদিনকে না ওখানে শ্মশানের পাশে একটা রাস্তা আছে, আর দুর্গাপুজোর সময় ছিল, অনেক কাশফুল হয়েছে জানো তো, আর কাশফুল খুব ভালো লাগে, বছরে একবারই হয় দুর্গাপুজোর সময়। তা আমার মা আমাকে বলেছিল, দাদার সাথে যখন যাচ্ছিস যদি রাস্তায় কাশফুল পাস তাহলে কাশফুল তুলে নিয়ে আসিস। মা চেয়েছিল, যার জন্য আমি দাদাকে বললাম, দাদা ওই দেখ মা বলেছিল কাশফুল নিয়ে যেতে, কত কাশফুল হয়ে রয়েছে, দাঁড়া না আমি তো নেবে নিয়ে আসি। তখন দাদা বলল, তাড়াতাড়ি যাবি তাড়াতাড়ি আসবি, কারণ শ্মশানের পাশে রাস্তা তো, আর সব সময় ফাঁকা থাকে রাস্তাটায়, লোকজন সেরকম চলাচল করে না, কারণ ওইদিকে যারা মরা পোড়াতে যায় মৃতদেহ নিয়ে তারাই যায়, এমনিতে ওই রাস্তার দিকে বাড়ি ঘর নেই। আমরা ওখানে গেছি অ্যাকচুয়ালিও ওই তোমার কাশফুল আনতে, আমরা জানি প্রত্যেক বছর ওইদিকে কাশফুল হয়, তো ওইদিকে অনেক নদী আছে, ছোট ছোট মানে নালা ডোবা রয়েছে, তো ওইদিকে কাশফুলটা হয়, তো সেরকম আমরা যাই। আমাকে দাদা বলল, তাড়াতাড়ি যাবি আর কাশফুল নিয়ে তাড়াতাড়ি ছুটে আসবি, কিন্তু আমি কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, দেরি করলে সাইকেল নিয়ে চলে যাব। তা আমি বললাম, আরে দাদা একটু দাঁড়া না। ছুটতে গেলাম, ছুটে গিয়ে দেখলাম একটা টিলা মতো করা মাটির, ওই টিলার উপরে উঠলে পারে বেশ কাশফুলগুলো সাদা ধবধবে অনেক বড়, মানে টাটকা কাশফুলগুলো জন্মেছে। আগে যেগুলো হয়েছে সেগুলো প্রায় ফাঁকা হয়ে গেছে, অনেকটা উড়ে গেছে, কাশফুল তো উড়ে গেছে হাওয়া দিলে। তো ওই জন্য আমি ওই টিলার উপরে উঠে আমি না কাশফুল কতগুলো এক গোচ্ছা পেরে নিয়ে দাদার কাছে আসি। দাদা দেখলাম সাইকেলটা তাড়াতাড়ি ঘোরালো, দাদা বলল, বোন তাড়াতাড়ি বস, এখান থেকে বেরিয়ে যাই, কারণ ওই শ্মশানের দিকে অনেকেই বলে নাকি নানা রকম জিনিস দেখা যায় দিনে দুপুরে, আর সন্ধ্যাবেলা তো কেউ ভুল করেও ওই দিকে যায় না, কেউ না। হ্যাঁ, যদি কোনো মৃতদেহ গ্রামে মারা যায় কেউ, তাহলে ওই মৃতদেহ নিয়েই যাওয়া হয়, এছাড়া কেউ যায় না। তো সাইকেলে যখন বসি, বিশ্বাস করবে না, দাদা যখন প্যাটেল করছে, দাদা বলছে, কিরে বোন তুই এত ভারী হয়ে গেলি কি করে, এই মাত্র তোকে নিয়ে আসলাম, কই ভারী ভারী লাগছিল না তো, তুই এত ভারী হয়ে গেলি কেন? আমি তখন বললাম, চল চল ফাসলামি করিস না তো, চল বাড়ি চল তাড়াতাড়ি। দাদা যখন সাইকেল চালিয়ে আনছে, দাদা আমাকে সমানে বলছে, এ বোন খুব ভালো লাগছে রে বোন। আমি ভাবছি দাদা আমার সাথে ইয়ার কি করছে। আর আমাদের বোন বলে, দিদি ভাই তুমি বিশ্বাস করবে না, আমি যখন সাইকেলে উঠি না, আমার না পা দুটো, পায়ের যে মানে গোড়ালি থাকে, পায়ের গোড়ালিটা না খুব চাপা চাপা আর ভাল লাগছে। আমি নিজেও বুঝতে পারছি না যে এত ভাল লাগছে কেন। তারপর ভাবলাম যে মনে হয় ওই টিলাটায় উঠেছিলাম তো কাশফুল পাড়তে, হয়তো লাফ দিয়ে উঠেছি, হয়তো পায়ের গোড়ালিতে কোথাও লেগেছে, যার জন্য পাটা ওরকম ভার ভার লাগছে। তো যাই হোক, একটা সময় বাড়ির দিকে চলে আসি। বাড়িতে আসলাম, মা তো কাশফুল হাতে দেখে সে খুব খুশি। মা বলল, কি রে কাশফুল এনেছিস? আমি বললাম, হ্যাঁ তুমি তো আনতে বলেছিলে। তো মা প্রত্যেক বছরই বলে কাশফুল আনবি, প্রত্যেক বছর দাদা কলেজে যায় নিয়ে আসে এই দিক দিয়ে ওই দিক দিয়ে। তো যাই হোক, এইবার ঘটনাটা হচ্ছে, সেই যে আমার তখন বয়স ছিল 14 বছর, 14 বছর থেকে আজকে আমার বয়স হচ্ছে 22 বছর। আমার ওই পায়ের গোড়ালি যে ভার হয়ে থাকা, সেটা অনেক ডাক্তার বদ্যি কবিরাজ, আমরা তো গ্রামে থাকি, অনেক জায়গায় আমার মা বাবা নিয়ে গেছে, কিন্তু ওই পা আমার এখনো পর্যন্ত হালকা হয়নি। আর প্রত্যেক দিন রাতের বেলা আজও আমার সাথে, সেই 14 বছর বয়স যখন ছিল তখন থেকে এখনো পর্যন্ত রাতের বেলা আমার পা কে যেন ধরে খুব জোরে টেপে, পা দুটো, আর প্রচণ্ড আমার রাতে ব্যথা করে, আজও আমার সাথে হচ্ছে। আমাদের বোন বলে, দিদি ভাই এটা তো আমার সাথে হচ্ছে, আমি তোমাকে বললাম। এবার আমি তোমাকে বলি, একদিন বাড়িতে আমার মা বাবা দাদা কেউ ছিল না, দাদা গেছে কলেজে, আর আমার মা আর বাবা গেছে আমাদের পাশের পাড়ায় কীর্তন হচ্ছিল, কীর্তনে আমি বাড়িতে ছিলাম একা। বাবা মা বলে আমাকে, চল, আমার শরীরটা খারাপ থাকার জন্য আমি যাইনি, ঠাকুর দেবতা আছে ওখানে, ছোঁয়াছুঁই হবে, আমি বাড়িতে থাকি। আমি দুপুরবেলা শুয়ে আছি, মা রান্না করে দিয়ে যায় নিরামিষ, খেয়ে আমি শুয়ে আছি। হঠাৎ আমি দেখলাম আমার যে ঘরটায় আমি রয়েছি সেই ঘরটার মধ্যে কেউ একজন হাঁটাহাঁটি করছে,
অদৃশ্য, আমি কাউকে দেখতে পাচ্ছি না, কিন্তু একটা ঘরে যদি কেউ একা থাকে আর যদি মেঝেতে যদি কেউ হেঁটে হেঁটে বেড়ায়, তাহলে পরে পরিষ্কার বোঝা যায় যে ঘরের মধ্যে আমি ছাড়াও অন্য কেউ উপস্থিত আছে, যাকে আমি দেখার চেষ্টা করেও দেখতে পাচ্ছি না। আমাদের অনুপমা বোন বলে, দিদি ভাই আমি খুব ভয় পাই, কিন্তু আমি খুব সাহসী। ভয় পাওয়ার সত্ত্বেও আমি নিজেকে অনেকটা মনে জোর করে আমি ঘরেই শুয়েছিলাম। তারপর দেখছি আস্তে আস্তে যখন বিকেল গড়িয়ে সন্ধে নামছে, যখন আমার তখন অটোমেটিক্যালি শরীর না ভার হয়ে যায়, ঘরের মধ্যে শোয়া অবস্থায় ভার হচ্ছে। এবার যেহেতু শরীরটাও খারাপ, পাড়ায় ঘুরতেও পারবো না, নালে পাড়ায় বন্ধু বান্ধবী আছে, তাদের সাথে কথা বললেও বাইরে থাকা যায়। শরীর খারাপ, চারপাশে আমাদের গ্রাম্য অঞ্চল তো, গাছ গাছালি, মাটির রাস্তা, তো আমার মা বলে এরকম সময় বাইরে বেরোবি না, যার কারণে ঘরেই রয়েছি। হঠাৎ করে দাদা আসলো, প্রত্যেক দিন কলেজ থেকে ফিরে তখন প্রায় সন্ধে সন্ধে হয়ে গেছে। তখন আমি দাদাকে বললাম, কি রে দাদা আজকে এত দেরি হলো? দাদা তখন বলল, আর বলিস না, সাইকেলটা বারবার শুধু লিক হয়ে যাচ্ছিল চাকাটা, ওর জন্য দেরি হয়ে গেল রে বোন, আর বলিস না। তারপর বলল, মা বাবা কোথায় গেছে? তো সবই বলার পর দাদাকে বললাম, দাদা তোকে একটা কথা বলবো। দাদার ঘরে গিয়ে দেখলাম দাদা তখন প্যান্ট জামা পরছে, বাইরে বেরোবে। তা আমি দাদাকে বললাম, দাদা তোকে একটা কথা বলবো। দাদা বলল, হ্যাঁ বল, কি হয়েছে? আমি তখন দাদাকে বললাম, দাদা আমার না মনে হচ্ছে ঘরে আমি একা নেই, কেউ আছে। দাদা তখন হেসে বলল, কেন কে আছে মানে? কে ভূত পেত আছে নাকি? আমি তখন দাদাকে বললাম, দাদা ভূত পেতের কথা তো আমি তোকে বলিনি, তোর যেটা মনে হচ্ছে সেটাই সত্যি। আমি খুব ভয় পাচ্ছি দাদা, জানিস না দুপুরবেলা আমার সাথে এরকম হয়েছে। আমি পুরো বিষয়টা দাদাকে বলি। দাদা তখন আমাকে বলল যে, দেখ বোন, ওসব তুই মনে ভাবিস, ওর জন্য তোর সাথে এরকম হয়। কারণ আমার সাথে এর আগেও অনেক ঘটনা আছে, মাঠে, বাজারে, পুকুরে স্নান করতে গিয়ে। সেগুলো আমি বলেছি যখন, তখনও আমাকে বাড়ির লোক ওই একটাই উত্তর দিয়েছে যে এগুলো তোর মনের ভুল, তুই এইসব বিষয় নিয়ে খুব ভাবিস, তার জন্য নাকি তোর মনে হয় যে তোর পাশাপাশি কেউ রয়েছে। আমাদের বোন বলে, দিদি ভাই আমার দাদাও কথাটা বিশ্বাস করলো না। দাদাকে বললাম, দাদা ভয় পাই যাই পাই, আমি তো ভীতু না তুই জানিস, কিন্তু দাদা আজকে বাইরে যাস না, থাক না রে। দাদা বলল, না না বাইরে যাব, আসার সময় বন্ধুদের সাথে দেখা হয়েছিল, যাব, আর একটা ইংলিশ পেপার ওদের কাছে নেওয়ার আছে, কিছু কাজ আছে বোন। চলে গেল, কিছু করতে পারলাম না, কে ওকে আটকাবে? আমি সাহস নিয়েই ওরকম যেরকমভাবে আজ পর্যন্ত সহ্য করে আসছি, ওরকমই আমি রুমের মধ্যে থাকলাম। মা বাবা আসলো 7:30টার দিকে। মা আমাকে বলল, একটু চা করতো। চা করে মাকে বাবাকে দিই। তখন মাকে বাবাকেও কথাটা বললাম যে, জানো তো বাবা, মা এরকম আমার মনে হচ্ছিল, কারণ আমি যেহেতু অনেক আগেও এরকম ঘটনার সম্মুখীন হয়েছি, বাড়িতে বলেছি, কেউ আমার কথা সেরকমভাবে নেয়ই না। সবাই ভাবে হয়তো আমি নিজে নিজে বানাই, আর নইলে পারে আমি এসব নিয়ে ভাবি, ভয় পাই, তাই বলি। কিন্তু অ্যাকচুয়ালিও আমি কিন্তু এই ভূত প্রেত আত্মা যাই বলো না কেন, এইসব বিষয় নিয়ে কিন্তু আমি ভয় পাই না, কিন্তু তারা এগুলোই ভাবে। যাই হোক, সেই দিনও আগের মতোই আমার কথাটা উড়িয়ে দিল, কেউ বিশ্বাস করলো না। গেল একদিন, অনেকদিন পর, এটা পুজো টুজো মিটে যায়। তারপর রাতের বেলা শুয়ে রয়েছি, তখন প্রায় 12:30 থেকে 1:45 বাজে। শুয়ে রয়েছি, হঠাৎ করে আমি লক্ষ্য করছি আমার যে রুমটা, ঠিক আমার রুমের খাটের সমান সমান, আমি তো পা মিলে শুয়ে রয়েছি সোজা হয়ে আকাশের দিকে মুখ করে। তো তখন আমি দেখছি আমার খাটের নিচ থেকে কেউ একজন বেরোলো, বেরিয়ে ঠিক আমার পায়ের দিকে মানে আমার যেদিকে পা রয়েছে ওই দিক থেকে, আমি তো এরকম করে শুয়ে রয়েছি আকাশের দিকে তাকিয়ে, দেখছি আমার খাটের নিচ থেকে কেউ বেরোলো, বেরিয়ে উঠে দাঁড়ালো। আমি পরিষ্কার দেখছি আমার যে ঘরে জিরো লাইটটা জ্বলছে, আমি তাতে পরিষ্কার দেখছি যে কেউ উঠে দাঁড়ালো। উঠে দাঁড়িয়ে আমার দিকে সে ঘুরলো। যখন সে উঠে দাঁড়ায়, তার কিন্তু পেছনটা আমার দিকে ছিল, তারপর দেখলাম আমার দিকে ঘুরলো। আমি খুব ভালো করে তার দিকে তাকিয়ে রয়েছি। আমি লক্ষ্য করছি যে ঘুরে আমার দিকে দেখছে, তার না আছে চোখ, না আছে নাক, না আছে মুখ, তার কিছুই নেই, একটা শুধু মুখের একটা আকার। আমি যখন এই দৃশ্য দেখি,
মা গো করে চিৎকার করে উঠি। আমার মা পাশের রুম থেকে তাড়াতাড়ি আসে, কারণ অত তাড়াতাড়ি আমার মা বাবা ঘুমায় না। আমার বাবা যেহেতু ব্যবসায়ী, রাত হয়ে আসতে, তো আমরা শুয়ে পড়ি। তো আমার মা ছুটে এসে বলল আবার কি হলো, মানে কিছু একটা আমার দিক থেকে চিৎকার শুনলে বা আমি খুব হন্তমন্ত হয়ে যদি কাছে গিয়ে কিছু বলার চেষ্টা করি, তখন সবাই ধরে নেয় যে আমি নিশ্চয়ই ভয় পেয়েছি, আর নইলে পারে আমি কিছু দেখেছি, আর যেইটা আমার পুরো বানানো। তারা বিশ্বাস করে যে বাস্তবে এইসব কিছুই হয় না। আমি তখন মাকে বললাম, মা আমার ঘরের মধ্যে কেউ ছিল মা, খাটের তলায়, এক্ষুনি বেরিয়ে গেল। মা তখন বলছে কোথায় বেরিয়ে গেল? মারবো তোকে টেনে একটা চড়। কোথায় বেরিয়ে গেল? এই তো আমি গেটের সামনে দাঁড়িয়ে রয়েছি দরজা খুলে, আর বাবা আমি তো এক্ষুনি বাইরে বসে মাটিতে খাচ্ছি। কোথায় কে বেরোবে? তোর ঘর তো ভেজানো ছিল, তুই চিৎকার করতে করতে আসলাম। আসলে বিষয়টা হতো কি জানো তো, আমি কাউকে কোনোদিন পুরুপ তো দেখাতে পারিনি, তার জন্য কেউ আমার কথাটা সেরকমভাবে গুরুত্বই দিত না। তারপর সেটাও আমি পুরুপ না দেওয়ার কারণে চুপচাপ হয়ে যাই, কারণ সত্যিই তো আমি যদি কাউকে কোনো কিছু না বোঝাতেই পারি তাহলে আমার তো এখানে কিছু বলার নেই। এরকম করে আরও প্রায় 2-3 মাস যায়। হঠাৎ করে আমার দাদা একদিন আমার মাকে বলছে, মা জানো তো বোন যে কথাগুলো বলে না, বাড়িতে ও কিছু দেখে রাতের বেলা বা কাউকে হাঁটার শব্দ, অনেক কিছু যেগুলো বোন বলে, আমার মনে আমাদের বাড়িতে অদৃশ্য কিছু আছে। আমার মা তখন নড়ে চড়ে বসে যে আমার মেয়ে তো ছোট থেকে এইসব বলে, কিন্তু আজকে আমার ছেলে বলছে, তার মানে নিশ্চয়ই কোনো ব্যাপার। আর জানি না কেন মাদের মেয়েদের থেকে ছেলেদের প্রতি একটু ভালোবাসা, একটু টান যেন খুব বেশি হয়। আমি বলি আমার কথার কোনো গুরুত্ব নেই, এদিকে আমার দাদা বলল। মা তখন উঠে নড়াচড়া হয়ে বসলো, আর তখন ভাবলো যে না এবার তান্ত্রিক বাড়ি যেতে হবে। ঠিক কথা মতো কাজ। পরের দিন সকালবেলা উঠেই বাবা বেরোবে, বাবার কোনো খাবার দাবার না করেই মা চলে যায় দাদাকে নিয়ে সোজা তান্ত্রিক বাড়ি। বাবা আমাকে জিজ্ঞেস করলো যে কোথায় রে? আমি তখন বললাম এরকম এরকম দাদা বলেছে মা গেছে। তখন বললো ঠিক আছে তুই থাক, আমি যাচ্ছি, বেরিয়ে যাই। বাবা তো চলে যায় বাবার কাজে। এইবার দাদা আর মা যখন ফিরে আসে বেলার দিকে, তখন জানতে পারে যে হ্যাঁ আমাদের বাড়িতে নাকি আমাদের পিতৃপুরুষ যারা আগে মারা গেছে তাদেরই আত্মা নাকি আমাদের ঘরের মধ্যে রয়েছে, তারা নাকি যায়নি। তখন আমার মা বলে যে কি করব, তান্ত্রিক যে কথা বলে সেরকম ভাবে মা পালন করতে থাকে, অনেক কিছু কর্মক্রিয়া করে দেয় যেগুলো মা করছে। কিন্তু এখনো পর্যন্ত আমাদের বাড়িতে আমাদের যে পিতৃপুরুষ যারা মারা গেছেন তাদের আত্মা আজও আমাদের বাড়িতে আছে। তবে আমাদের বাড়িতে যে আছে এখন কিন্তু আমার দাদাকে দেখা দেয় না, আর দাদা কি দেখেছিল সেটা আমি জানি না, কিন্তু আমি তো অনেক আগে থেকেই দেখি, কিন্তু আজও আমি বুঝতে পারি বাড়িতে কেউ আছে। কারণ রাতের বেলা যেহেতু প্রথমেই বললাম আমাদের গ্রামের দিকে বাড়ি, তো রাতের বেলা বাড়ি থেকে বাইরেই বাথরুম, যখন হেঁটে যাই তখন বাথরুম থেকে বেরিয়ে জাস্ট যখন বাড়ির দিকে মুখটা ঘোরাই আসবো বলে, তখন দেখি কেউ যেন পাহারা দিচ্ছে, দাঁড়িয়ে রয়েছে সাদা রঙের একটা আবছা মতো কেউ বয়স্ক লোক দাঁড়িয়ে রয়েছে। আমি দেখে না ভয় পাই না, কারণ আগে যাও ভয় লাগতো, তখন না শুধু বুঝতে পারতাম, অনুভব করতাম। যখন থেকে জানতে পারলাম যে আমাদের পিতৃপুরুষ যারা আমাদেরকে ছেড়ে যায়নি, বাড়িতে আছে, তারাই হাঁটা চলা করে তাদের মতো, তখন থেকে আর ভয় পেতাম না। এখনো পর্যন্ত অনেক অদৃশ্যমান জিনিস চোখের সামনে দেখি, সামনে আসলে ভ্যানিশ হয়ে যায়। কিন্তু বুঝতে পেরেছিলাম সেদিন রাতে বাথরুম থেকে যেদিন ফিরছিলাম ঘরের দিকে, তখন রাত প্রায় 2-2:30 বাজে, কিন্তু যে ছিল সে আমাকে পাহারা দিচ্ছিল যাতে আমার কোনো ক্ষতি না হয়। আমি যখন তাকে দেখে ভয় পাইনি, যখন আমি কাছে আসি তখন দেখি আমার যে ঘরের গেট থেকে বেরিয়ে উঠোনে দাঁড়িয়েছিল, উঠোনে আর সে নেই। আমি তখন ঘরে ঢুকে গেলাম। এখনো পর্যন্ত আছে সে, জানি না কে আছে। পিতৃপুরুষ আমার ঠাকুরদাও নেই, আমার মায়ের বাড়ির থেকে দাদুও নেই, আমার দিদাও নেই, আমার ঠাকুমাও নেই, আমার জেঠুও নেই। আমাদের বলতে গেলে অনেকেই একে একে চলে গেছে। তো জানি না সে পিতৃপুরুষ কে আছেন, কিন্তু যে আছেন সে আমাদের রক্ষা করেন। তো প্রিয় দর্শক বন্ধু,
এই ঘটনাটা আমাদের মেদিনীপুর থেকে বোন পাঠিয়েছিল। তোমাদের কেমন লাগলো? এবার লাশ কাটার ঘরের ঘটনাটা বলবো। তোমাদের প্রথমেই বলেছি ঘটনাটা অনেক ছোট, তবে কিন্তু খুব ক্রিপি। শুনতে হবে ঘটনাটা শেষ পর্যন্ত। শোনো, আমাদের এক ভাই ঘটনাটা পাঠায়। ঘটনাটা যে ভাই পাঠায় সে এক কলকাতা ইউনিভার্সিটিতে পড়ে। ভাই বলছে, দিদি ভাই, এই ঘটনাটা কলকাতা একটি মর্গের ঘটনা। আমার এক বন্ধু, ওর বয়স ছিল এই ধরো 25 থেকে 26 বছর, প্রচুর নেশা করতো, প্রচুর নেশা। আমরা ওর সাথে মিশতাম কিন্তু নেশা করতাম না। ওকে অনেক করে বোঝাতাম, দেখ ভাই, জীবনটা এরকম করে শেষ করিস না, এত কেন নেশা করিস। ছেলেটা দেখতে শুনতে যেরকম সুন্দর ছিল সেরকমই ছেলেটা পড়াশোনায় মেধাবী ছিল। আর মা বাবার অগাধ টাকা, এই না যে ওরা মধ্যবিত্ত বাড়ির, প্রচুর টাকা। কিন্তু ছেলেটা এত নেশা করতো, একদিন শুনতে পারলাম যে ও মারা গেছে। দুপুরবেলা আমার কাছে ফোন আসলো, ছুটে গেলাম ওদের বাড়িতে। ওদের 3 তলা বাড়ি, 3 জন মাত্র থাকে। বাবা মা দুজনেই সরকারি চাকরি করেন। যেতে দেখলাম ওকে নিয়ে যাওয়ার জন্য একদম তৈরি, কিন্তু ওকে কোনো কারণবশত লাশ কাটার ঘরে পাঠানো হলো। কারণ ও কিন্তু খুব স্বাভাবিক মৃত্যু হয়নি ওর, ও সুসাইড করেছিল। এবার সুসাইড ও কেন করেছিল সেটা আমরা কেউ জানতাম না। আমরা প্রথমে যখন খবরটা ওর মৃত্যুর পাই তখন ভেবেছিলাম হয়তো এত নেশা করার কারণে হার্ট অ্যাটাক করেছে, নালে ওর লাংস ফেটে গেছে। কারণ ও প্রচুর ড্রিঙ্ক করতো, প্রচুর, মানে ধারণা করা যাবে না। দিনে দুপুরে রাতে মা বাবার কথা শুনতোও না। মা বাবা দুজনেই সার্ভিসে চলে যেতেন, বাইরে থাকতেন। সারা দিন বাড়িতে টিভি চলতো, গান চলতো। জানি না ওর জীবনে কি শোক ছিল, ও কোনোদিন কাউকে বলেনি। আর বন্ধু হিসাবে আমরাও কোনোদিন দেখিনি যে প্রেমজনিত কোনো রকম কষ্ট ওর মধ্যে আছে। কিন্তু ও প্রচণ্ড ড্রিঙ্ক করতো আর খুব স্যাড সং শুনতো। এর কারণ আমরা জানি না। আমরা জানি কেউ হয়তো কাউকে ভালোবাসলে যদি তার সাথে তার সম্পর্ক না থাকে, তার যে ভালোবাসার কথা, যে স্মৃতি, সেগুলো বারবার মনে করলে মানুষ এরকম ড্রিঙ্ক করে, স্যাড সং শোনে, কাঁদে, একাকিত্ব জীবন কাটায়। কিন্তু ওর ওরকম কিছু আমরা জানতাম না, ছোট্টবেলার বন্ধু, কিন্তু ওরকম থাকতো। অনেকবার জিজ্ঞেস করেছি, বলেনি। তারপর ওকে যখন আমরা লাশ কাটা ঘরে নিয়ে যাই, কারণ ও সুসাইড করে, পুলিশ থানা সবই হয়েছিল, ওকে যখন মর্গে পাঠানো হয় তখন একটা অদ্ভুত ঘটনা ঘটে। ঘটনাটা আজও আমি শুধু বলে না, আমরা কেউ ভুলতে পারি না। কারণ আমরা পাড়ার 7 জন বন্ধু ছিলাম। আমরা ওই যে মারা যায় আমাদের বন্ধুটি, ওকে নিয়ে 8 জন আমরা একটা গ্রুপ ছিলাম। ও যখন চলে যায় আমরা 7 জন ওর শেষ কাজে সারা দিন পড়েছিলাম। আর তোকে পাবো না, ওর মৃতদেহটা নিয়ে আমরা থাকি না ছিলাম। যখন লাশ কাটা ঘরে যাই, ওকে তো নিয়ে চলে যায়, ওর কাটাই ছেঁড়াই হচ্ছে। আমরা বাইরে দাঁড়িয়ে খুব শোকাহত। সেটা বলার মতো না। যাদের সাথে এরকম হয়েছে তারা রিলেট করতে পারবে যে প্রাণের প্রিয় বন্ধু যখন ওরকমভাবে চলে যায় তখন কতটা কষ্ট হয়। কারণ আমরা তখন একটা জিনিস ভেবেই খুব কষ্ট পাচ্ছিলাম যে একটু পরে ও যখন মর্গ থেকে বেরোবে, ওকে নিয়ে গিয়ে আমাদের পুড়িয়ে দিতে হবে। আর আমরা কোনো দিন চেষ্টা করলে ওকে ধরতে পারবো না, ওর মুখটা দেখতে পারবো না, ওকে একটু স্পর্শ করতে পারবো না। এটা ভেবে খুব কষ্ট হচ্ছিল সেই দিন। আমরা 7 জন বন্ধু ওর কথাই আলোচনা করছি। হঠাৎ করে ঠিক ও যেরকম করে এসে আমাদের সাথে ইয়ার্কি করতো, আর ও একটা নাম করে আমাকে ডাকতো। ঠিক সেই রকমই ওইখানে আমরা যেখানে ছিলাম তখন দুপুর টাইম, আমরা 7 জন ওর কথা বলছি। ও তো তখন মর্গের ভেতরে, ওর তো কাটাই ছেঁড়াই হচ্ছে। কিন্তু আমি একা না, আমরা যে 7 জন সবাই ঠিক ওরকম করে একটা গলার ভয়েস, ওই রকমভাবে কথা ইয়ার্কি করে আমাদের সাথে মাঝে মাঝে না বলতো। ও যখন স্যাড সং শুনতো আর ড্রিঙ্ক করতো আমরা ওকে খুব খ্যাপাতাম। তখন ও না একটা মেয়েদের মতো করে মানে গলা করে আমাদের সাথে ইয়ার্কি করতো। হ্যাঁ, ঠিক ওই রকমভাবে কথা বলছে। কিন্তু আমরা 7 জন গোল করে দাঁড়িয়ে রয়েছি। ওখানে ওর ভয়েসটা পরিষ্কার করে আমাদের 7 জনের নাম নিয়ে নিয়ে বলল, কিন্তু ওখানে নেই। আমরা 7 জন ওখানে কি বলবো,
পা যেন মাটির সাথে আটকে গেছে। আমরা দুপুরবেলা একজন দুজন না 7 জন ওর কথা শুনছি, কিন্তু ও ওখানে নেই। ও তো আমাদের থেকে অনেকটা দূরে একটা ঘরের মধ্যে রয়েছে, যেখানে ওকে কাটাই হচ্ছে, যেখানে ওর কাটা ছেঁড়া হচ্ছে, কিন্তু আমাদের মাঝখানে ও দাঁড়িয়ে কথা বলছে প্রতি কটা বন্ধুর নাম নিয়ে নিয়ে, যেই নামে আমরা ডাকতাম, আমাদের আসল নাম না। আমরা কলেজে পড়তাম যখন, তখন সবাই একসাথে আমরা আমাদের একটা করে নাম দিয়েছিলাম, সেই নামেই ও আমাদেরকে ডাকতো। কোনোদিন আমাদের আসল নাম বলে ডাকতো না, মানে কোনোদিন ও আমাদের আসল নাম ধরে ডাকতো না। আর সেই দিনকে ও মর্গে, তাহলে ওর মতো করে ওখানে 7 জন ছাড়া অন্য কেউ উপস্থিত নেই, তাহলে ওর কথা, ওর গলার স্বর আর ওর সেই ভঙ্গিমায় আমাদের 7 জনের নাম নিয়ে কে ডেকে গেল লাস্ট। তারপরে আর কোনো দিন ওরকমভাবে ওই ভয়েস আমরা শুনিনি। তারপরে যখন ওর সব হয়ে যায়, যখন ডাক্তার বলে যে বাড়ির লোককে দিয়ে দাও, পুলিশও ছিল ওখানে, তখন আমরা নিয়ে গিয়ে ওকে পুড়িয়ে লাস্ট কাজটা করে দিই। আজও ভুলিনি ওকে, আর আজও ভুলিনি সেই মর্গের বাইরে যে ওর উপস্থিতি। আমি একা না, আমরা 7 বন্ধু একসাথে শুনেছি। আমরা আজও ফোনে ফোনে বলি যে সেদিন কি হয়েছিল। তাহলে কি ওর আত্মাটা, আমরা ওর কথা বলছিলাম বলে ও কি এসে বুঝিয়ে দিয়ে গেল যে আমি তোদের মধ্যেই আছি? অনেক কিছু হয় পৃথিবীতে, অনেক কিছু হয়, বিশ্বাস করা না করাটা সেটা যার যার ব্যাপার। যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকের দুটো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর হ্যাঁ, আজকে যেই কথাটা বললাম আমাদের তিলোত্তমাকে নিয়ে, আমরা সবাই চাই, সবাই, শুধু আমি একা না, বা তোমরা যারা কমেন্টস করছো বলছো তারা না, আমরা সবাই চাই এই প্রতিবাদ চলুক যতক্ষণ না যে দোষী সে সাজা পাক, তার জন্য ফাঁসি হয়। আমি এটা বলবো, ফাঁসি হওয়ার আগে তাকে নুন চিড়ে চিড়ে ব্লেড দিয়ে বিট লবণ দেওয়া হোক আর লঙ্কার গুঁড়ো, তার শাস্তি এইটা হবে। আর রাস্তায় পাবলিকের কাছে দিয়ে দিক, এরকম করে চিড়ে চিড়ে পাবলিকের কাছে দিয়ে দিক, পাবলিক গুছিয়ে পিটাক। যার যত জ্বালা আছে সবাই যেন বলে দেয় যে এসো, এখানে ওদেরকে ধরে রেখে দিয়েছি, তোমাদের মতো প্রতিবাদ আমারও আছে, শুধু তোমরা আমার ভিডিওটা বুঝোনি। যাই হোক, আজকে আসবো, সবাই খুব ভালো থেকো, দেখা হবে আগামীকাল ঠিক রাত 10:30টায়। আজকের মতো গুড নাইট, সবাই সাবধানে থেকো, টাটা।